কয়েকজন সেপাই নিয়ে নিভৃত ডেরায় বসে কর্মপন্থা সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করে সেদিন সাঁঝ ওয়াক্তের কিছু আগে তাজউদ্দিন তাদের গুদাম বাড়িতে ফিরে আসতেই তার সামনে এলো মোহনচাঁদ। বলল, হুজুর, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। তাজউদ্দিন প্রশ্ন করল, কারণ? মোহনচাঁদ বলল, আমাকে একটু শ্যানাল বাড়িতে যেতে হবে। তাজউদ্দিন বিস্মিত কণ্ঠে বলল, কেন? শ্যানাল বাড়িতে কেন? যমুনা দিদি কথা বলবেন আপনার সঙ্গে। যমুনা দিদি? কোন যমুনা? অবনীনাথের কন্যা? আগে হাঁ। সে কি? তাজউদ্দিনের চোখ দুটি ফুটে উঠল। ভীত সন্ত্রস্ত কণ্ঠে সে বলল, সর্বনাশ। মোহনচাঁদ বলল, হুজুর। তাজউদ্দিন ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমরা কি সব চেষ্টা ব্যর্থ করে দিতে চাও? হত্যা করতে চাও আমাকে? এবার মোহনচাঁদ তাজ্জব হল। প্রশ্ন করল, হুজুর, এ কথা বলছেন কেন? জবাবে তাজউদ্দিন বলল, নইলে যে আমি এখানে আছি এ খবর শ্যানাল বাড়িতে গেল কি করে? শ্যানাল বাড়িতে যায়নি হুজুর, শুধু যমুনা দিদির কাছেই গেছে। তার কাছেই বা গেল কি করে? আমাদের কাছেই তিনি জেনেছেন হুজুর। তোমাদের কাছে? আগে হাঁ হুজুর, তিনি তো আমাদের থেকে পৃথক নন, আমাদের দলেরই লোক। বলতে পারেন উনিই আমাদের চালাচ্ছেন। মানে? মানে আমরা তো সব গোমুখ্য চাকর বাকর মানুষ, মাথায় আমাদের বুদ্ধি কম। কোনো অসুবিধা দেখা দিলে তার বুদ্ধিই তো নিয়ে আমরা তার পরামর্শ মতোই চলি। বলো কি? নইলে কি এরকম ঠিক পথে চলতে পারতাম আমরা? কখন কি করে বসতাম আর সঙ্গে সঙ্গেই ধরা পড়তাম। আচ্ছা। দিদি বললেন, আজকে ডেকে আনো তাজউদ্দিন ভাইকে, তাকে আমার বিশেষ দরকার। কোথায় গিয়ে তার সাথে দেখা করব আমি? প্রকাশ্য তো দেখা করা সম্ভব নয়। আগে না, গোপনে উনি দেখা করতে বলেছেন। ওনাদের ফুলবাগানের পরেই যে পুকুর আছে, ওই পুকুরের দক্ষিণ পাড়ে বনের ধারে আছে এক শিব মন্দির। ওই মন্দিরের ওখানে উনি আজ সাঁঝ ওয়াক্তে যেতে বলেছেন আপনাকে। তুমি ঠিক জানো তো? কোনো ষড়যন্ত্র নেই তো আবার এর মধ্যে? মোহনচাঁদের চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে মর্মাহত হল। তা লক্ষ্য করে তাজউদ্দিন হেসে উঠে বলল, না, বলছি উনি নিজে বলেছেন তো এ কথা, না অন্য কাউকে দিয়ে বলে পাঠিয়েছেন? মোহনচাঁদ জোর দিয়ে বলল, নিজে হুজুর, নিজে। দিদিমণি নিজে এসে গোপনে আমাকে এই কথা বলে গেলেন। অন্যে বললে যাচাই না করে আসবো আমি? তাজউদ্দিন আশ্বস্ত হয়ে বলল, ও আচ্ছা। মোহনচাঁদ তাকিদ দিয়ে বলল, আপনি আসছেন তো হুজুর? দিদিমণিকে জানাতে হবে এই কথা আগে। তাজউদ্দিন সম্মতি দিয়ে বলল, আচ্ছা, জানাও গে। মোহনচাঁদ চলে গেল। ওই দিন সাঁঝ ওয়াক্তে অত্যন্ত সতর্কতার সাথে তাজউদ্দিন হাজির হল নির্দিষ্ট শিবতলায়। এদিক ওদিক চাইতে এক নারী মূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। খানিক দূরে থেকে সেই নারী মূর্তির শঙ্কিত কণ্ঠে আওয়াজ দিল, কে? আপনি কি আমার বন্ধু? যমুনার কণ্ঠ চিনতে পেরে তাজউদ্দিন জবাব দিল, হ্যাঁ, আমি তাজউদ্দিন। আমার বান্ধবী হঠাৎ কি জন্য আমাকে ডেকেছেন এখানে? তাজউদ্দিন ছদ্মবেশে ছিল। মুখের আবরণ সরিয়ে সে এগিয়ে এসে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল। যমুনা শ্যানাল ব্যস্ত কণ্ঠে বলল, আমার বড় বিপদ বন্ধু, আপনি আমাকে বাঁচান। বিপদ? হ্যাঁ, মস্ত বড় বিপদ। বড় আপত্তি নাকচ করে আমার বাপ আমার বিয়ে দিচ্ছেন, আমার কোনো কথাই শুনছেন না। সে কি? এতে মহারাজ কিছু বলছেন না? বলতেন, যদি আপনার বন্ধুকে আমি হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে পারতাম। তা যখন পারিনি, তখন আমি ভাগাড়ে গেলেই বাকি, আর নর্দমায় গেলেই বাকি। তিনি আর তা দেখতে যাবেন কেন? এর একটা কিছু করেন আপনি, যেভাবেই হোক, নইলে আত্মহত্যা করা ছাড়া কোনো পথই আমার রইবে না। তাজউদ্দিন চিন্তা করে বলল, কি ব্যবস্থা করব বলুন? আপনার পিতার সামনে তো যেতে পারছি না আমি, আর পারলেও তো আমার কথায় কাজ হতো না কিছু। যমুনা শ্যানাল বলল, না, আমার পিতাকে বলে ফায়দা কিছুই হবে না। আপনি যদি বর পক্ষকে সমঝে দিতে পারেন যে কোণে এ বিয়েতে রাজি নয়, তাহলে হয়তো ফয়সালা একটা হতে পারে। তাজউদ্দিন বলল, আমি বলবো বর পক্ষকে? যমুনা শ্যানাল ইতস্তত করে বলল, তাছাড়া যে কেউ নেই আমার।
আপনার বন্ধুকে আমি ভুলতে পারিনি বলে গোটা পান্ডুয়ায় আমার পর হয়ে গেছে। এখন কোনো আত্মীয় স্বজন আমাকে আর সুনজরে দেখছেন না। নির্মম হলেও ঘটনা সত্য। তাজউদ্দিন বুঝে দেখল সে এখানে হস্তক্ষেপ না করলে যমুনার আর সত্যি সত্যি সহায় নেই হয়ে। ভালো করে বুঝে দেখে তাজউদ্দিন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এ নিয়ে আর চিন্তা কিছুই করবেন না। এদিকে সব দায়িত্ব আমার উপরই রইল। যখন যা করার আমিই তা করব। আপনি নিশ্চিন্তে ঘরে যান। বরপক্ষের ঠিকানা নিয়ে চলে এলো তাজউদ্দিন। পরের দিন সকালেই তাজউদ্দিন ছদ্মবেশে বেরিয়ে পড়ল বরের বাড়ি দমদমা। পান্ডুয়া থেকে অনেকখানি দূরে। সে বরের বাড়িতে গিয়ে বরপক্ষের সাথে সাক্ষাৎ করল। তাদের আদি অন্ত তামাম কথা বলার পর কনের একান্ত অনিচ্ছার কথা জানাল, কিন্তু ফল কিছু হল না। যমুনা সানালের মানসিকতার খবর পেয়ে পরপর কয়েকটি বিয়ে ভেঙে গেছে। তাই বিপুল পরিমাণ যৌতুকের লোভ দেখিয়ে এক লোভী পরিবারের ততোধিক লোভী এক বরের সাথে এ বিয়ে ঠিক করেছেন অবনীনাথ। আশাতীত যৌতুকের লোভে বরপক্ষ তাজউদ্দিনের কোনো কথায় কর্ণপাতই করল না, বরং তাকেই কিছু কটুবাক্য শুনিয়ে বিদায় করে দিল এবং বিয়ের আঞ্জাম জোরের সাথে চলতে লাগল। তাজউদ্দিন দেখল সোজা পথে কাজ এখানে হবে না। অবশেষে সে হুমকি পাঠালো বরপক্ষের উদ্দেশ্যে। ঠিকানাহীন পত্রে তাদের জানালো এ বিয়ের আশা ত্যাগ না করলে সমূহ বিপদ আছে তাদের অনেকের নসিবে। তবুও কাজ হল না। এই পত্র পাওয়ার পরও বরপক্ষের মানসিকতার পরিবর্তন ঘটল না। ওই উঠতি পত্রের উপর কোনো গুরুত্ব না দিয়ে তাদের সিদ্ধান্তে অটুট রইল তারা। বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগল। যমুনা সানাল ক্রমে শঙ্কিত হয়ে পড়তে লাগল। সে আবার স্মরণ করল তাজউদ্দিনকে। তাজউদ্দিন নির্বিকার কণ্ঠে জানালো, ভয় নেই। সোনাবাউলের হাতে তাজউদ্দিন পত্র দিল ভুলু খাঁকে। বরপক্ষকে হুঁশিয়ারি স্বরূপ একটা ভীতি প্রদর্শনের নির্দেশ দিল। হাজার ঝামেলার মাঝেও ওস্তাদের আদেশ পালন করল ভুলু খাঁ। বিয়ের আর 3 দিন মাত্র বাকি। ভুলু খাঁ তার কয়েকজন সেপাই নিয়ে রাত্রিকালে ছদ্মবেশে হাজির হল দমদমাই। হানা দিল বরের গৃহে। বরকে কিছু উত্তম মধ্যম দিয়ে বিয়ের জন্য জোগাড়কৃত তামাম দ্রব্যসহ বরের বাড়ির পোশাক পরিচ্ছদ বিছানা বালিশ সবার সামনেই ভস্মীভূত করল তারা। আসার সময় ভুলু খাঁ তাদের এই মর্মে হুঁশিয়ারি দিয়ে এলো যে মরণের যদি একান্তই স্বাদ না থাকে বরের, আর বরের মুন্ডহীন দেহ যদি দেখার কোনো স্বাদ না থাকে বরপক্ষের, তাহলে এ পথে আর তারা যেন পা না তোলে। এবার সত্যি সত্যিই ঘাবড়ে গেল বরপক্ষ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে খবর পাঠালো অবনীনাথের কাছে। শুনে অবনীনাথ হুঙ্কার দিয়ে উঠলেন, কি এত দুঃসাহস! পাপিষ্ট যদুর পাপিষ্ট মুসলমান সমর্থকেরা ছাড়া এ কর্ম আর কেউ করতে পারে না। সঙ্গে সঙ্গে সেনাল মহাশয় রাজপ্রাসাদে ছুটলেন। রাজার কাছে গিয়ে তিনি চরম আক্ষেপের সাথে অভিযোগ করে বললেন, ওই নরধম জবনদের এত স্পর্ধা যদি বিদ্যমান থাকে আজও, তাদের ভয়ে এ বিয়ে যদি বন্ধ করতে হয় আমাদের, তাহলে এ রাজ্যে হিন্দুদের নিরাপত্তা বলে আর থাকে কি? আত্মসম্মানে ঘা লাগল মহারাজের। তিনিও হুঙ্কার দিয়ে বললেন, তবে রে, দেশের মাটি ভিজে যাচ্ছে পাপিষ্ঠদের রক্তে, তবু এত স্পর্ধা? এ বিয়ে হবেই। আয়োজন চালিয়ে যান আপনারা। বর কনে 2 পক্ষের বাড়িতেই উপযুক্ত ফৌজ মোতায়েন করার ব্যবস্থা এখনই আমি করছি। এছাড়া বর কনের যাতায়াতের পথেও সেপাই দেওয়া হবে। দেখি কি করতে পারে দুর্বৃত্তরা। সেই দিনই 2 দল সেপাই গিয়ে হাজির হল 2 বাড়িতে। সঙ্গে রইল একজন সেনাধ্যক্ষ। সেনাধ্যক্ষের উভয় পক্ষে নির্ভয়ে ফুর্তির সাথে বিয়ের আয়োজন চালিয়ে যেতে উৎসাহিত করল। রাজফৌজের মদত পেয়ে বরপক্ষ নেচে উঠল পুনরায়। 2 বাড়িতে আবার পুনরুদ্যমে বেজে উঠল বিয়ের সানাই। নজরবন্দি যমুনা সানাল পত্র মারফত তাজউদ্দিনকে জানালো, বন্ধু এবার। তাজউদ্দিন পত্র মারফত জবাব দিল, ভয় নেই। রাজফৌজের অত্যাচারে দেশব্যাপী হাহাকার পড়ে গেছে। দলে দলে খুন হচ্ছে বাংলা মুলুকের মুসলমান। ভুলু খাঁ একা কোনো তাল সামলাতে পারছে না। আসল ধান্দা বাদ দিয়ে
তাজউদ্দিনের তার পাশে গিয়ে দাঁড়াবার কোনো ফুরসত নেই। তার উপর বরপক্ষের এই অতিরিক্ত বাড়াবাড়ি তাজউদ্দিনের মাথায় আগুন ধরিয়ে দিল। এত ঝামেলার মধ্যেও এদিকের একটা ফয়সালা না করলেই নয় তার। যমুনাকে কথা দিয়েছে সে। এছাড়া বন্ধুবর জালালউদ্দিনের স্বার্থটাও তো দেখতে হবে তাকে, নইলে ভবিষ্যতে সে জবাব দেবে কি? সাঁঝের পর তাজউদ্দিন ইত্তেলা দিল তার সুদক্ষ নিজস্ব সিপাহীদের পরের দিনই বিয়ে। ভোর হবার আগে তাজউদ্দিন তার ফৌজ নিয়ে রওনা হল অভীষ্ট পথে। বরের বাড়ি দমদমা থেকে শুকনা দিঘি হয়ে পান্ডুয়ায় আসার রাস্তা। শুকান দিঘি থেকে দমদমা অনেক দূরের পাল্লা, মাঝখানে বন জঙ্গল আর জনশূন্য তেপান্তর। পক্ষান্তরে শুকান দিঘি থেকে অবনীনাথের বাসস্থান রাজপ্রাসাদ অনেকখানি নিকটে। শুকান দিঘির সামনে একটা বন, পথটা ওই বনের মধ্য দিয়েই। এমন অনেক বন দমদমা থেকে শুকান দিঘিতে আসার পথেও আছে। এসব বনেরও মধ্য দিয়েই পথ, কোনটার বা পাশ দিয়ে। কৌশলগত কারণে অন্য কোথাও না গিয়ে শুকান দিঘির বনের মধ্যেই ফৌজ নিয়ে অবস্থান নিল তাজউদ্দিন। কয়েকজন সুদক্ষ গুপ্তচরকে বরযাত্রীদের আগমন পথ নিরীক্ষা করার কাজে গোটা পথের মাঝে বসিয়ে দিয়ে রাখল। খবর আছে তাজউদ্দিনের কাছে দিবাভাগেই বর আসবে, ফিরেও যাবে দিবাভাগে। রাতের কোনো ঝামেলায় তারা যাবে না। এও খবর আছে যে একে দিনের বেলা, তারপরও সকালের ব্যাপার হয় এবং বরযাত্রীরা সংখ্যায় অনেক বেশি হয়, পাহারাদার ফৌজ বেশি বরের সাথে থাকছে না। বর নিয়ে রওনা হল বরযাত্রী। খানিক পরে খবর এলো তাজউদ্দিনের কাছে। বার্তাবাহক জানালো সঠিক পথে অবস্থান নেওয়া হয়েছে, এই পথেই চলে আসছে বরসহ বরযাত্রী। আরও সে জানালো পূর্বের খবর সত্য। সংখ্যায় বরযাত্রীরা অনেক, সেপাই মাত্র কয়েকজন। দিবালোকের পথ রোধে এ কয়জন সেপাইও সঙ্গে নিতে পৌরুষে নাকি ঘা লেগেছে বেশ কিছু বরযাত্রীর। প্রথম প্রথম বরযাত্রীরা অত্যন্ত সতর্ক হয়ে এগোচ্ছিল। বন আসলে সতর্কভাবে বরের পালকির চারদিকে ঘিরে একত্র চলছিল। তেপান্তরে এসে তাদের ভীতির পরিমাণ বৃদ্ধি পেল খুব। সেপাইরা হাতে রশি, বরযাত্রীরা বাঁশ লাঠি শক্ত হাতে চেপে ধরে চারদিকে তীক্ষ্ণ নজর রেখে অগ্রসর হতে লাগল। এইভাবে অতি সতর্ক অবস্থায় বনের পর বন তারা পেরিয়ে আসতে লাগল। শেষ অবধি কোথাও কোনো বাধা বিপত্তি না ঘটায় আর রাজধানীর অনেক নিকটে এসে পড়ায় মনের ভয় ফুরিয়ে গেল তাদের। তারা ধরে নিল এ ভয় তাদের অমূলক। রাজশক্তির হাত যেখানে পড়েছে সেখানে আর বাহাদুরি করার সাহস করে কোন বেটা? রাজার ফৌজের ভয়ে প্রাণ নিয়ে দৌড়ে পালাতে দিশে পাচ্ছে না জবনেরা। জেনে শুনে রাজার ফৌজের সামনে আসবে তারা? এটা কখনো হয়? পাগল ছাড়া এমন কথা ভাবতে যায় কে? অতএব চিন্তা আর কি। আনন্দের আধিক্যে এলো পাতাড়িভাবে বেহুঁশ হয়ে চলতে লাগলো তারা। বরযাত্রী, বরের পালকি, রাজার ফৌজ সবকিছু বিচ্ছিন্ন হয়ে পড়ল। শেষ পর্যন্ত শুকান দিঘির বনের মধ্যে ঢুকে পড়ল যখন তারা, তখন রাজার ফৌজ চলে এলো অনেক আগে। তার অনেক পেছনে পড়ে রইল বরযাত্রী। বরের পালকি তারও পেছনে। রাজধানীর কাছের এই একটি মাত্র বন, এখানে আর বিপদ কি? নিজভাবে বুধ হয়ে এক একজন এক এক তালে চলতে লাগল। বরযাত্রীরা অনেকেই তখন গান ধরেছে মনের সুখে। গানের মৌজে বিভোর হয়ে বরের পালকি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তারা। বিপুল হর্ষধ্বনি সহকারে তার স্বরে উত্থিত হচ্ছে গানের সুর। সখী আমায় ধরো ধরো। বনের মাঝামাঝি আসতে রাস্তার দুপাশ থেকে একসঙ্গে গর্জে উঠল তাজউদ্দিনের সেপাইরা ধর ধর রবে। পূর্ব নির্দেশ মোতাবেক অন্য কারো উপর কোনো রকম হামলা করতে না গিয়ে তাজউদ্দিনের মুখোশ আটা ছদ্মবেশী সেপাইরা ক্ষিপ্র গতিতে গিয়ে ধরল বরের পালকি। অগ্রগামী রাজার ফৌজ আর বরযাত্রীরা তাদের করণে স্থির করার আগেই তাজউদ্দিনের সেপাইরা ফের বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাজফৌজ আর বরযাত্রীরা হৈ হৈ করে পালকির কাছে এসে দেখল পালকির পাশেই পড়ে আছে বরের লাশ, কিন্তু তাতে মাথা নেই। ডুকরে উঠল বরকর্তা আর বরের নিকটতম আত্মীয় স্বজন। ফৌজ সহ কিছু সংখ্যক বরযাত্রী হৈ হৈ করে বনের মধ্যে ঢুকল, কিন্তু কোথায় কে?
এ নিবিড় অরণ্যে কোনো পথে তারা গেল কি ঠিক? এছাড়া কোথায় কে ওত পেতে আছে, কখনকার ঘাড়ের উপর কে এসে পড়ে, কোন দিক থেকে কে জানে। ভয়ে ভয়ে ফিরে এলো সকলে। এরপর সবাই ভাবতে লাগলো এখন কি করা যায়। ভেবেচিন্তে সকলে সিদ্ধান্ত নিল যে গৃহে ফিরে না গিয়ে পালকিতে করে লাশ নিয়ে এভাবে যাওয়া হোক রাজধানীতে। অবনীনাথ সহ মহারাজকে দেখানো হোক এ বিভৎস দৃশ্য, প্রতিকার চাওয়া হোক এ নৃশংস হত্যার। পালকি নিয়ে বরযাত্রীরা রওনা হলো আবার অবনীনাথের বাড়ি হয়ে রাজপ্রাসাদের পথ। অবনীনাথের বাড়িতে তখন তুফান ছুটছে ধুমধামের। সানাই বাজছে সকাল থেকে, বাদ্য বাজছে নানা রকম, রং ছড়াচ্ছে যুবকেরা, যুবতীরা দু হাতে ছিটিয়ে দিচ্ছে আবির, ছেলে ছোকরা বাল বাচ্চারা হল্লা করে ছুটে যাচ্ছে এদিক থেকে সেদিকে। একটু পরেই তারা কেউ কেউ পথের মাঝে পালকি সহ বরযাত্রীদের দেখতে পেল। দূর থেকে দেখতে পেয়ে কনের বাড়িতে সর পড়ল, বর আসছে বর আসছে। উল্লাসে নেচে উঠল অবনীনাথের গৃহ। এ খবর যমুনার কানে যেতেই সে ক্ষোভে দুঃখে অজ্ঞান হয়ে গেল। ধীরে ধীরে পালকি সহ এগিয়ে এলো বরযাত্রীরা। অবনীনাথকে তাক করে এগিয়ে এলো তারা। পালকি এনে তার সামনে রাখতেই দেখে শুনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অবনীনাথ। সঙ্গে সঙ্গে বিয়ে বাড়িতে হাহাকার পড়ে গেল। ছেলেরা চিৎকার করে বলতে লাগলো, বরের মাথা কই? একটু পরে যমুনার জ্ঞান ফিরে আসতে তার এক বিশ্বস্ত সহচরী কানে কানে বলল, সখী ভয় নেই। প্লাবন ছুটছে রক্তের, মুসলমানদের রক্ত। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের স্বার্থে রাজধানীতে এই প্লাবনের বেগ কিছুটা স্থিমিত হয়ে থাকলেও রাজা গণেশ তার তামাম ফৌজকে লেলিয়ে দিয়েছে সারা দেশের অভ্যন্তরে। তারা হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে দেশময়, নির্বিচারে হত্যা করছে মুসলমানদের। দনুজ মর্দন গণেশ মুসলমানদের অস্তিত্ব বাংলা মুলুকের মাটি থেকে মুছে ফেলার ইরাদায় হিংস্র পশুর চেয়েও অধিকতর হিংস্র হয়ে উঠেছে। দনুজ মর্দন নাম ধারণের আগে তবু মুসলমান হত্যার ব্যাপারে কিছু বাজ বিচারের প্রশ্ন ছিল। সুফি দরবেশ মুসল্লিদের উপরই তখন আক্রোশটা অধিক ছিল। এখন সব একাকার। সকল শ্রেণীর মুসলমানদের নির্বিচারে হত্যা করার এক প্রমত্ত নেশায় মেতে উঠেছেন তিনি। হাহাকার পড়ে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। স্পাইরূপী ঘাতকেরা মুসলমানদের পশুর মতো তাড়া করে ফিরছে। প্রাণ ভয়ে আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে মাঠ, মাঠ ছেড়ে অরণ্যে ছোটাছুটি করছে। যে পারছে সে বাংলা ছেড়ে পালাচ্ছে। দেখে শুনে বুঝে সমছে সুফি হযরত নূর কুতুবী আলম সাহেব লাশের মতো মুখ ও বধির হয়ে গেছেন। দিন যত যাচ্ছে মুসলমান পক্ষের প্রতিরোধ তত নগণ্য হয়ে আসছে। অধিকাংশ সেপাই নিয়ে তাজউদ্দিন রাজধানীতে তার কাজে ব্যাপৃত থাকায় এখন নামমাত্র সেপাই নিয়ে ভুলু খাঁ এবং পাশাপাশি মোল্লা মুসল্লি আর আলেম নিয়ে শায়খ আনোয়ার সাহেব প্রাণপণ করেও বিপুল প্লাবনের গতি এমন কিছু মন্থর করতে পারছেন না। শায়খ জাহিদ সাহেবকে খানকা শরীফ সামলাতে প্রাণান্ত হতে হচ্ছে। প্রতিরোধ আর গড়ে তোলে কে? প্রথম দিকে গ্রামগঞ্জের সাধারণ লোকেরাও কিছু কিছু প্রতিরোধ গড়ে তোলে, সাহসের সাথে লড়াই করে রাজার ফৌজের সাথে। কিন্তু উপযুক্ত অস্ত্রশস্ত্র আর প্রশিক্ষণ না থাকায় অভিজ্ঞ আর সুসজ্জিত রাজবাহিনীর বিরুদ্ধে তারা কোনো সুবিধে করতে পারে না। বিশেষ করে অশ্ববাহিনীর সামনে তারা একেবারে অসহায় হয়ে পড়ে। শেষ পর্যন্ত এই সমস্ত প্রতিরোধে নিয়োজিত লোকজন বিলকুলই নিশ্চিহ্ন হয়ে যায়। দেখে শুনে এই প্রচেষ্টা বাদ দিয়েছে তারা। বাড়িঘর বিষয় সম্পত্তি ফেলে তারা এখন শুধু পালিয়ে বেরিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে আর মরছে। কোনো সম্মুখ যুদ্ধ নয়, মুক্ত মাঠে ছাউনি ফেলে ঘোষিত যুদ্ধ নয়। উভয় পক্ষেরই হঠাৎ আর গুপ্ত হামলার ব্যাপার। রাজার ফৌজ হঠাৎ চড়াও হচ্ছে বিভিন্ন স্থানের মুসলমানদের উপর, কখনো বা গুপ্তভাবে চড়াও হচ্ছে রাত বিরাতে। ভুলু খাঁ, শায়খ আনোয়ার সাহেবরাও গুপ্তভাবেই জবাব দেওয়ার চেষ্টা করছেন গুপ্ত হামলার। হঠাৎ ভাবেই রুখে দাঁড়াচ্ছেন আকস্মিক হামলার বিরুদ্ধে। ভুলু খাঁ এক দুর্ধর্ষ সেপাই, প্রশিক্ষণপ্রাপ্ত অতি অভিজ্ঞ যোদ্ধা। তার সেপাইরাও বহুলাংশে তাই। গতি তাদের ক্ষিপ্র, কৌশল তাদের চমকপ্রদ। ফলে ভুলু খাঁ আর তার সেপাইদের নাম নিশানার গন্ধটিও
রাজার ফৌজ পাচ্ছে না। কোন দিক থেকে আসছে তারা, কোন দিকে ফিরে যাচ্ছে, এমনকি কারা এই লোকগুলো, এর কোনো হদিশই রাজার ফৌজ পায়নি। কিন্তু শায়েখ আনোয়ার সাহেব ও আলেম ওলামা, মুসল্লিরা, যুদ্ধবিদ্যায় অনভ্যস্ত সমাজ, জামাতের লোক, গতি তাদের এলোমেলো, কর্মপদ্ধতি অপরিকল্পিত, গ্রামগঞ্জের নিত্য নৈমিত্তিক মারামারি আর হুড় হাঙ্গামার মতোই তাদের লড়াই করার পদ্ধতি। ফলে অতি অল্প দিনের মধ্যেই তারা রাজফৌজের কাছে চিহ্নিত হয়ে গেলেন। তাদের ঠাঁই ঠিকানার সন্ধানও রাজার ফৌজ উদ্ধার করল অনায়াসেই। শায়েখ জাহিদ সাহেব চিহ্নিত ছিলেন আগে থেকে। খানকা শরীফে আগতদের আশ্রয় দান, প্রতিরোধের আলোচনা, জঙ্গি ধরনের লোকদের সাথে ওঠা বসা, এসব তাকে খানকা শরীফে মোতায়েন থেকে অহরহ করতে হয়। সবাই এটা জানে, সবাই এটা দেখে। এ খবর দনুজ মর্দন রাজার কাছেও ছিল। তবু সুফি সাহেবের রক্তের উপর সরাসরি হস্তক্ষেপ করা সমীচীন কিনা, এই চিন্তাভাবনা দরবেশের ভয়ে দ্বিধা বিভক্ত দনুজ মর্দনের দিলে দোদুল্যমান ছিল। করি কি না করি এমন একটা অবস্থায় কোনো স্থির সিদ্ধান্ত তখনও তিনি গ্রহণ করতে পারেননি। রাজভোজের উপর এক পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে সামান্য এই দ্বিধাদ্বন্দ্বের মুখোশটুকু খুলে ফেললেন রাজা গণেশ। সুফি সাহেবের খানকার উপর চড়াও হওয়ার নির্দেশ দিলেন সেপাইদের। ঘটনাটা খানিকটা শায়েখ আনোয়ার সাহেবের কৌশলগত ত্রুটির জন্যেই ঘটল এবং শায়েখ আনোয়ার সাহেব এ হামলার অধিনায়ক রূপে সরাসরি চিহ্নিত হয়ে গেলেন। সুফি সাহেবের খানকা মসজিদে জুমার নামাজ অন্তে কয়েকজন মুসল্লি কাতার থেকে উঠে দাঁড়িয়ে জানালেন যে তাদের গ্রামে রাজা গণেশের ফৌজ আজ প্রকাশ্য দিবালোকে ঢুকে কয়েক ঘর সম্ভ্রান্ত জ্ঞানীগুণী মানুষকে কুপিয়ে হত্যা করেছে। এতে তাদের আওরাতেরা আর্তনাদ করে সাপ অভিশাপ দিতে লাগলে রাজার ফৌজ কয়েকজন পর্দানশীল মুসলমান ঘরকে টেনে এনে চুল ধরে মুক্ত মাঠে গড়িয়েছে, লাথি গুড়ির সাথে তাদের বেদম প্রহার করে বেআবরু বিবস্ত্র করেছে। শোনামাত্র লাফিয়ে উঠলেন শায়েখ আনোয়ার। সারা দেহের রক্ত তার মাথায় উঠে এলো। তিনি গর্জে উঠলেন আক্রোশে। এরপর তিনি আক্ষেপ করে বললেন, এই ঘটনাও এখন ব্যাপক হয়ে উঠেছে। জানে মারছে আমাদের, তবু সহ্য করা যায়, কিন্তু আমাদের মা বোনদের এই বেইজ্জতি কি করে আর সহ্য হয়? আমাদের জানমাল সব কিছু ছিনিয়ে নিয়ে আমাদের এ কমকে ওরা দু পায়ে মারাবে। জীবন থাকতে এতটা আর সহ্য করি কি করে? প্রতিকার করতে না পারলে এসব দেখার আর শোনার জন্য বেঁচে থাকা একেবারেই ন্যাক্কারজনক। এসব দেখা শোনার চাইতে মওতই হাজার গুণে বেহতর। হাজেরান মজলিস থেকে সমস্যার আওয়াজ এলো, ঠিক ঠিক। শায়েখ আনোয়ার বললেন, আমরা মরবই, কিন্তু এই জঘন্য পশুদের আস্ত রেখে মরব না। বলুন, সংখ্যায় ওরা কয়জন আর কোন দিকে গেল ওরা? প্রতিবেদকদের একজন এর জবাবে বলল, ওদের আমরা আমাদের গ্রামের আশপাশে ঘোরাফেরা করতে দেখে এসেছি। আনোয়ার সাহেব বললেন, এতটার পরও প্রকাশ্যে ওরা ঘোরাফেরা করছে? এখনো করছে। ওরা আর পরোয়া কিছু করছে না। ওদের গতিরোধ করার কোনো হিম্মত বাংলা মুলুকের মুসলমানদের আর নেই। এ কথা ওরা দম্ভের সাথে বলে বেড়াচ্ছে আর আস্ফালন করে ঘুরে বেড়াচ্ছে। বটে, সংখ্যায় ওরা কতজন? সংখ্যায় খুব বেশি নয়, ওরা বড়জোর 30-40 জন। 30-40 জন? হ্যাঁ, গ্রামে আমাদের লোক সংখ্যা খুব কম, আশপাশের গ্রামগুলোও দূরে দূরে। তাই হাতের কাছে প্রয়োজন মতো লোকজন তেমন না পেয়ে পালিয়ে আসতে হয়েছে আমাদের। নইলে মরেছি তো মরেছি, বেটাদের আমরা ছিঁড়ে ফেলতাম তখনই। শায়েখ আনোয়ার সাহেব শক্ত কণ্ঠে বললেন, ছিঁড়ে ফেলতে হবেই ওদের। বেঁচে থাকার আর অধিকার নেই জালিমদের। ওরা এখন কোন দিকে আসতে পারে বলে আন্দাজ হয় আপনাদের? থাকলে ওরা ওই আশেপাশেই থাকবে, নইলে ফিরে যাবে পান্ডুয়ায়। এই দিক দিয়েই তো ওদের ফিরে যাবার পথ। ইতোমধ্যে বক্তার এক ছেলে এলো বাপের খোঁজে। বাপ তার বেঁচে আছে না মরে পড়েছে ফৌজের হাতে, ছেলে তা জানে না। বেঁচে থাকলে এই খানকা শরীফে এসে থাকবে, এই ধারণায় ছেলেটি এই খানকা শরীফে এসেছে। অল্প বয়সের ছেলে, না বালক না যুবক। তার মা তাকে পাঠিয়েছে খোঁজ নিতে। এসে সে ঢুকে পড়ল মসজিদ কক্ষে। ঢুকে এসে তার বাপকে কথা বলতে দেখে যার পর নাই খুশি হল। সে আব্বা বলে খোঁজ দিলে আওয়াজ দিল। কুশলগত দু এক কথার পর
ছেলেটির বাপ তাকে প্রশ্ন করল, রাজার ফৌজ চলে গেছে আমাদের ওখান থেকে? ছেলেটি বলল, হ্যাঁ, আমি আসার পথে দেখলাম ওরা এখন ওই বটতলায় বসে আছে। বাপ বলল, বটতলায় মানে? ছেলে বলল, মানে ওই বটতলায়, ভাঙা কলসির বাজারের ওই বটতলায়। চমকে উঠল বাপ, বলল, সে কি, তুই ওই দিক দিয়ে এলি? ছেলে বলল, না, ওদের দেখতে পেয়ে আমি এই দিক দিয়ে ঘুরে এলাম, জঙ্গলটার ওই দিক দিয়ে এক দৌড়ে এসেছি। ভাঙা কলসি খানকা থেকে পোয়া ক্রোশ মাত্র দূর। এই ভাঙা কলসি হয়ে পান্ডুয়া যাবার সোজা পথ। শায়েখ আনোয়ার সাহেব বললেন, বটে, বেটাদের এত বড় সাহস যে আমরা এখানে এত লোক আছি জেনেও এই পথে পা বাড়াই। তারপর তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, আর অপেক্ষা করার সময় নেই, আপনারা কি তৈয়ার আছেন এইভাবে? প্রায় 400-500 মুসল্লি জুম্মা নামাজে এসেছিলেন। সকলে এক বাক্যে আওয়াজ দিলেন, আমরা তৈয়ার, চলুন এখনই। সঙ্গে সঙ্গে উঠে এসে বাঁশ, লাঠি, সড়কি, বল্লম ইত্যাদি নিয়ে তৈরি হলেন মুসল্লিরা। রওনা হওয়ার আগে শায়েখ জাহিদ সাহেব আনোয়ার সাহেবকে বললেন, চাচা, এতটা কি ঠিক হবে? আনোয়ার সাহেব বললেন, কোনটা? জাহিদ সাহেব বললেন, প্রকাশ্য বাজারে এরকম খোলামেলাভাবে তাদের উপর হামলা করলে সবাইকে যে চিনে ফেলবে লোকজন। মুসল্লিদের নিয়ে আমরাও যে ছদ্মবেশে হামলা চালাচ্ছি রাজার ফৌজের উপর, আজ পর্যন্ত এতটা কেউ জানে না। কিছুটা অনুমান করতে পারলেও কোথা থেকে আসছে এ হামলা, হামলাকারীরা প্রকৃতপক্ষে কারা, সেসব সম্বন্ধে কেউ এখনো নিশ্চিত হতে পারেনি। আনোয়ার সাহেব বললেন, তাই বলে ছেড়ে দেব এত বড় জালিমদের? না, বলছিলাম কোনো নির্জন জায়গা দেখে ছদ্মবেশে না গিয়ে এভাবে পরিচিত হওয়াটা কি ঠিক হবে? তেমন সুযোগ আর পরিবেশ যদি না পাওয়া যায় তাহলে তো খোস হালে সরে পড়বে এই পাষণ্ডরা। কিন্তু ইতোমধ্যেই তৈরি হওয়া লোকজন আনোয়ার সাহেবকে ডাকাডাকি শুরু করে দিল। অনেকে ইতিমধ্যে এগিয়ে গেছে অনেকখানি, কাজে চিন্তা করা ফুরসত আর নেই দেখে আনোয়ার সাহেব বললেন, যা হয় তাই হবে, এত বড় জুলুম আর সহ্য করা যায় না। এই জালিমদের ফয়সালা তো করি আগে, এরপর নসিবে যা থাকে তাই থাকুক। ছেলেটার বিবরণ সত্য। রাজার ফৌজ এই ভাঙ্গা কলসির বট তলাতেই বসেছিল এতক্ষণ। ওখানে খানিক জিরিয়ে নিয়ে দু একজন করে সবেমাত্র উঠে দাঁড়াতে শুরু করেছে। বটতলার পাশেই ছিল পাতলা এক অরণ্য। সে অরণ্যের আড়াল দিয়ে এসে এই কয়েক শত মুসল্লি হঠাৎ ঘিরে ফেলল সেপাইদের। তারা উঠে ঠিকমতো প্রস্তুত না হতেই শুরু হলো এলোপাথারি মার। এই 30-40 জন সেপাইয়ের 2-3 জন কোনো ক্রমে এদিক ওদিক দিয়ে ফসকে মুসল্লিদের আবেষ্টনের বাইরে আসতে এবং পড়িমড়ি করে ছুটে গিয়ে কয়েকটা হিন্দু পরিবারের গৃহ করে আত্মগোপনে সক্ষম হল। বাদবাকি তামাম সেপাই গণপিটুনির চোটে থেঁতলে দুমড়ে গিয়ে ওই বটতলার মাটিতেই ইহ জনমের শেষ শয়নে শায়িত হয়ে রইল। প্রকাশ্য দিবালোকে খোলা বাজারের ঘটনা। অনেক লোক এ সময় হাজির ছিল বাজারে। হিন্দু প্রধান এলাকা। এ সময় উপস্থিত তামাম লোকই হিন্দু। সবাই এরা মহাদেব চক্রবর্তী আর বিষ্ণু পাল নয়। ভোলা ভট্টাচার্য অনেক ছিল এদের মধ্যে। তারা মুসল্লিদের তেমন একটা শনাক্ত করতে না পারলেও দলের নেতা শায়েখ আনোয়ার সাহেবকে শনাক্ত করল সহজেই। এই হত্যাকাণ্ডে শায়েখ আনোয়ার সাহেবের সক্রিয় ভূমিকার কথা যথাসময়ে রাজার কানে পৌঁছল। শুনে গণেশ নারায়ণ দাউ দাউ করে জ্বলে উঠলেন ক্রোধে। কয়েকজন সেনাপতিকে ডেকে তিনি তৎক্ষণাৎ হুকুম দিলেন, আর কোনো চিন্তা ভাবনার অবকাশ নেই, দরবেশ বলে খাতির নেই, হামলা চালাও দরবেশের ওই আখড়ার উপর, বেঁধে আনো দুর্বৃত্তদের। শায়েখ আনোয়ার, শায়েখ জাহিদ, কাউকে আর ছাড় দেওয়ার কোনো কথা নেই। হুকুম শুনে জনৈক সেনাধ্যক্ষ বললেন, দরবেশকেও কি বাঁধব মহারাজ, নূর কুতুবে আলমকে? অজ্ঞাতেই হোঁচট খেলেন রাজা গণেশ। মুখে আস্ফালন করলেও দরবেশের আধ্যাত্মিক ক্ষমতার ভয় রাজার মনের গতি অতি গভীরে শিকড় গেড়েছিল। অতীতেরও শিক্ষা আছে। তাই এ প্রশ্নের জবাবে তিনি ইতস্তত করে বললেন, হ্যাঁ, বাধ্য হবে সবাইকে, ছেড়ে কাউকে দেব না। তবে দরবেশকে এখন নয়, আগে ডালপালাগুলো সাফ হোক, মূলটা তুলে ফেলব সুযোগ মতো। এই সোনাধ্যক্ষই আবার বললেন, তাহলে আজকে গিয়ে প্রয়োজন মতো ফৌজ মোতায়েন করি মহারাজ, বেঁধে আনি দরবেশের বেটা আর নাতিটাকে।
রাজা গণেশ সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, আর দেখাদেখির কোনো দরকার নেই। এত বড় সাহস, আছড়ে মারে রাজার ফৌজ। হুকুম শুনে সেনাপতিরা প্রস্থানোদ্যোগ করলেই রাজা আবার থামিয়ে দিলেন তাদের। বললেন, এক কাজ করো তোমরা, হুড়মুড় করে বড় ধরনের কিছু না হয় পয়লা ধাপেই করো না। বেটা দরবেশের কিছুটা শক্তি সামর্থ্য নিশ্চয় আছে। অতীতের সুলতানদের সবাইকে বরাবরই দেখেছি তার সামনে ভেড়ার বাচ্চা বনে যেতে। ভেতরে কিছু না থাকলে এমনটি হবে কেন? রাজার কথায় সেনাপতিরা ঘাবড়ে গেলেন। তারা থতমত করে বললেন, তাহলে? রাজা আবার উৎসাহ দিলেন তাদের। বললেন, না, আমি ওসব ফকিরি ফিকিরির পরোয়া করি না, বিশ্বাসও করি না কিছু। ওসব জাদুটনা করে আর যাকেই ভোলাতে পারুক, আমাকে ভোলাতে পারবে না। তবে ওই যে একটা কথা আছে, সাবধানের মার নেই। আমাদের তাই সাবধানে আস্তে আস্তে এগোতে হবে। সরাসরি বড় কিছু না করে দরবেশের চর অনুচরদের উপর হামলা চালাও আগে, তাদের ধন সম্পদ লুণ্ঠন করো পয়লা ধাপে, এর পরের ধাপে তাদের বেঁধে চাবুক মারো। এসবে যদি অলৌকিক কিছু না ঘটে, দ্বিতীয় ধাপে দরবেশের আরো বেশি নিকট ব্যক্তিদের গায়ে হাত ওঠাও। তারপর শায়খ আনোয়ার আর শায়খ জাহিদকে বাঁধো। আর একজন সেনাপতি এ প্রসঙ্গে প্রশ্ন করলেন, এই দুজনকে বেঁধে কি এই পাণ্ডুয়ে আনব মহারাজ? রাজা গণেশ আপত্তি করে বললেন, না না, ওসব জঞ্জাল এখানে এনে কাজ নেই। এছাড়া খুব একটা প্রকাশ্যে এদের না বেঁধে গোপনে বাঁধবে। এরপর এদের এই এলাকা থেকে সরিয়ে একেবারে সোনার গায়ে নিয়ে যাবে। তারপর যা করার সে নির্দেশ আমি পরে দেব, বুঝেছ? সেনাপতিরা বললেন, আগে হাঁ মহারাজ, তাই হবে। অবশেষে রাজা গণেশ আবার তাদের বললেন, আজকেই এভাবে হামলা করতে না গিয়ে আগে দরবেশের ওই খানকা বাড়ির আশেপাশে গিয়ে আস্তানা গেড়ে বসো। ঘুরে ফিরে দেখো কোথায় কে থাকে, তার সন্ধানাদি জোগাড় করো। তারপর পালাক্রমে হানতে থাকো আঘাত। সেনাপতিরা বললেন, তথাস্তু।